নমস্কার দর্শক বন্ধুরা, রেভ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং এখন চলে এসেছি ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স নিউ টাউনের গ্রাউন্ডের ঠিক বাইরে। এবং আজকে আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল তারা কিন্তু অবশেষে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে। ইস্ট বেঙ্গল আগে যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল সেটা কিন্তু বেশ কিছুদিন আগে। আপনারা জানেন যে বেঙ্গল যে সন্তোষ ট্রফির টিম আছে সেই টিমের এগেনস্টে খেলেছিল এবং সেখানে ইস্ট বেঙ্গল 4-0 গোলে অবশ্যই জিতেছিল। কিন্তু আগেন বেশ কয়েকদিন পর কিন্তু ইস্ট বেঙ্গল আবারও প্র্যাকটিস ম্যাচ খেলছে এবং সূত্র মারফত যা খবর ইস্টবেঙ্গল কিন্তু আরও 2 থেকে 3টে প্র্যাকটিস ম্যাচ খেলবে আইএসএল এর আগে। এবং আজকের যদি প্রতিপক্ষের কথা বলি, ইস্টবেঙ্গল সকাল 10টা থেকে কিন্তু এএনসির গ্রাউন্ডে আজকে শ্রীনিধি রেখানের যে মেইন টিম আছে, আই লিগের শ্রীনিধি রেখান আপনারা জানেন, তাদের যে মেইন টিম আছে তাদের সঙ্গে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে। এবং এই প্র্যাকটিস ম্যাচে যাবতীয় যা যা হয়েছে সেটাই বলবো আপনাদেরকে আজ এই প্রতিবেদনে। এবং শুরুই যদি করি ইস্টবেঙ্গলের যদি প্লেইং 11 নিয়ে অবশ্যই কথা বলি, তাহলে একটু চমক তো অবশ্যই ছিল, কারণ ইস্টবেঙ্গল স্টার্ট কিন্তু করেছে দুটো ফরেনারে ফার্স্ট হাফটা। এবং ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড হাফ যেটা সেটা কিন্তু পুরোটাই খেলেছে মোটামুটি একটা অল ইন্ডিয়ান স্কোয়াডে। সেকেন্ড হাফের একদম শুরুতেই কিন্তু সাউল ক্রেসপো উঠে যান এবং 60 মিনিটের মাথায় কিন্তু মিগুয়েল ফেরেরা তিনিও কিন্তু উঠে যান। অর্থাৎ যে বাকি পুরোটা সময় আছে 25 মিনিট বা 35 মিনিট আপনারা যেটাই বলবেন, সেটা কিন্তু মোটামুটি ইস্টবেঙ্গল খেলেছে পুরো অল ইন্ডিয়ান স্কোয়াড দিয়ে। তো সেটা একটা পজিটিভ ফ্যাক্টর অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য। উল্টো দিকে শ্রীনিধি রেখান তারাও কিন্তু 2 থেকে 3টে ফরেনার নিয়েই খেলেছে, এমনটা না তারা 4টে ফরেনার ইউজ করেছে। তারাও কিন্তু তাদের স্কোয়াডে কিন্তু বেশ কয়েকজন ফরেনার আছে, 5 থেকে 6জন ফরেনার আছে এবং তাদেরকে কিন্তু রোটেট করে খেলিয়েছে এখানে শ্রীনিধি ডেকান। এবং ইস্ট বেঙ্গলের যদি কথা বলি ফরেনারের দিক থেকে, আজকে কিন্তু মিগেল ফেরা এবং সাউল ক্রেসপো এই দুজন ফরেনারই কিন্তু আজকে প্র্যাকটিস ম্যাচটা খেলেছিলেন। এবং বাকি যেসব ফরেনার আছে, মোহাম্মদ রাশিদ হোক, কেভিন সিবিএর কথা বলবো, বা আপাতত 4জনই আছে। তারপরে ইউসুফ এজেজারি, তিনি পরে যখন যোগ দেবেন তখন অবশ্যই দেখা যাবে। কিন্তু আজকে মোহাম্মদ রাশিদ এই প্র্যাকটিস ম্যাচে কিন্তু অনুপস্থিত ছিলেন এবং আজকে তিনি আসেননি। সূত্র মারফত খবর যেটুকুনি, আজকে কিন্তু তিনি আসেননি, একটা ছুটি নিয়েছেন অবশ্যই, বাট কোনো চোট আঘাতের কিন্তু এখানে খবর পাওয়া যাচ্ছে না। আজকে মোহাম্মদ রাশিদ কেন এই ম্যাচটা মিস করছে সেটা নিয়ে কিন্তু অ্যাটলিস্ট চোট আঘাতের দিক থেকে কোনো কনসার্ন না, অন্য কোনো তার ব্যক্তিগত কারণ থাকতে পারে, সেটার জন্য কিন্তু আজকে তিনি এই প্র্যাকটিস ম্যাচটা মিস করেছেন। এবং কেভিন সিবিএর যদি কথা বলি, তার কিন্তু একটা হালকা নিগেল আছে, সেটা খুব একটা সিরিয়াস না, কিছুদিনের মধ্যেই সেটা সেরে যাওয়ার কথা। বাট অস্কার ভুজন তিনি কিন্তু ঝুঁকি নেননি, আজকে কেভিন সিবিএ তিনি প্র্যাকটিসেও আসেনি অবশ্যই, তাই কিন্তু আজকে প্র্যাকটিস ম্যাচে খেলেনি। এবং এখন যদি ইস্টবেঙ্গল পুরো লাইন আপটা নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই প্রথমে আমাদের স্ট্রাইকারে বলতেই হবে। ইস্টবেঙ্গলে আপনারা জানেন যে এই স্কোয়াডে কিন্তু কোনো স্ট্রাইকার নেই, ডেভিড একমাত্র স্ট্রাইকার, কিন্তু তাকে সেকেন্ড হাফে কোচ ব্যবহার করেছিলেন। অর্থাৎ ফার্স্ট হাফ একটা ফলস লাইন পজিশন বা একটা ফ্রি রোল বলতেই পারেন, মিগেল ফেরেরা এবং পিভি বিষ্ণু তারা কিন্তু দুজন মিলে একটা ফ্রি রোলে খেলছিল এবং তারাই কিন্তু সেই স্ট্রাইকার পজিশনটা ভরাট করার চেষ্টা করছিল। উইংয়ের যদি কথা বলি, তাহলে বিপিন সিং এবং এডবার্ন লালরেন্ডিকা তারা কিন্তু দুটো উইং সামলাচ্ছিলেন, বিপিন লেফট উইং, এডবার্ন রাইট উইং। মিডফিল্ডের যদি কথা বলি, মিডফিল্ডে কিন্তু অবশ্যই ছিলেন সাউল ক্রেসপো এবং তার সঙ্গে জিকসন সিং নিয়ে অবশ্যই আজকে বেশি কথা বলতে হবে, কারণ তার কিন্তু আজকে একটা ইমপ্রেসিভ ম্যাচ গেছে। সেটা অবশ্যই বলবো, তার আগে লাইন আপটা কমপ্লিট করে নিই। ডিফেন্সের যদি কথা বলি, তাহলে লেফট ব্যাকে জয় গুপ্তা, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব এবং দুটো সেন্টার ব্যাক আনওয়ার আলী এবং লালচুং নুঙ্গা। এবং গোলকিপারে কিন্তু ছিলেন দেবজিৎ, কারণ প্রভসুকান সিংহিল তারও কিন্তু একটা নিগেল আছে, সেটাও খুব একটা সিরিয়াস না। আজকে তিনি কিন্তু প্র্যাকটিসে এসেছিলেন এবং একটু রানিং করছিলেন, একটু রিহ্যাব করছিলেন। সম্ভবত 2-3 দিনের মধ্যে তিনি মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে দেবে। এই দুটো ইঞ্জুরি সিরিয়াস না, যেটা সিরিয়াস ইঞ্জুরি সেটা হচ্ছে নাওরেম মাহিত সিং এর। কারণ আপনারা জানেন যে নাওরেম মাহিত সিং তার কিন্তু পায়ে একটা ইঞ্জুরি হয়েছে, গোড়া হাঁটুর কাছে কিন্তু একটা ইঞ্জুরি হয়েছে। সেটা এমআরআই করলে অবশ্যই বোঝা যাবে ইঞ্জুরির গভীরত্ব কতটা। যদিও এখন আমাদের কাছে খবর নেই যে তিনি কত দিনের জন্য বাইরে থাকতে পারে, বা টেন্টেটিভলি যদি কথা বলা যায়, তাহলে 4 থেকে 6 সপ্তাহ কিন্তু বাইরে থাকার একটা খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু অবশ্যই একটা বড় ধাক্কা ইস্ট বেঙ্গলের যে পুরো এই আইএসএল এর প্ল্যানিংটাকে নিয়ে, কারণ অলরেডি একটা বিদেশি কম নেই ইস্ট বেঙ্গলে, এই বছরে আইএসএলটা খেলতে নামছে প্রথম ম্যাচ থেকে। এবং সেখানে নাওরেম মাই সিং এর মতো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার বা মিডফিল্ডে একটা ক্রিয়েটিভ প্লেয়ার না থাকা কিন্তু অবশ্যই চিন্তার ভাঁজ দেবে অস্কার বুজনকে। এবং নাওরেম মাইসিং না থাকার জন্য কিন্তু যে ক্রিয়েটিভনেসটার একটুখানি কমতি আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি। যদিও ফার্স্ট মিনিট থেকে মিগুয়েল তিনি যেরকম স্কিলফুল প্লেয়ার, তার যা ক্লাস আছে সেটা তো বুঝতেই পারছি, বাট মিগুয়েলের সাথে আরেকজন ক্রিয়েটিভ প্লেয়ার যদি থাকতো তাহলে হয়তো কিছুটা সুবিধা হতো এবং গোলের মার্জিনটাও হয়তো বাড়তে পারতো। গোলের মার্জিন থেকে অবশ্যই বলতে হবে আজ কিন্তু ইস্টবেঙ্গল 2-1 গোলে শ্রীনিধি রেখানকে হারিয়েছে এবং প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেন সেই পিভি বিষ্ণু। ভালো একটা মাইনাস ছিল এডমন্ড লালরেন্ডিকা, সেখান থেকে কিন্তু পিভি বিষ্ণু বলটাকে ফিনিশ করে এবং প্রথমার্ধে ইস্টবেঙ্গল কিন্তু 1-0 গোলে লিডে থাকে। এবং দ্বিতীয়ার্ধে যদি আমরা কথা বলি, তাহলে সেখানে কিন্তু অবশ্যই বেশ কিছু চেঞ্জেস হয় এবং ইস্টবেঙ্গলের যে পুরো স্কোয়াড আজকে এসছে সবাইকেই কিন্তু অস্কার বুজন গেম টাইম দিয়েছে। সেখানে অবভিয়াসলি রাম সাঙ্গা থেকে শুরু করে, ডেভিড থেকে শুরু করে, সৌভিক চক্রবর্তী, মার্তান রায়না, নন্দকুমার শেখর, নন্দকুমার কিন্তু আজকে সেকেন্ড হাফে শুরুতেই লেফট উইংয়ে খেলেছেন।
যদিও পারফরমেন্সের দিক থেকে আরো ইমপ্রুভমেন্টের স্কোপ আছে, বাট স্টিল নরেন্দ্র কুমার কিন্তু আজকে উইংয়ে খেলেছেন। এবং ইস্টবেঙ্গলের যে নতুন সাইনিং জেরি, তিনিও কিন্তু সেকেন্ড হাফে রাইট উইংয়ের দিকে নেমেছেন। যদিও আজকে খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স তার হয়নি, কারণ সদ্য তিনি জয়েন করেছেন, বাট যত দিন যাবে আশা করা যায় যে জেরি আরো বেশি খুলতে পারবে। তারপরে সেকেন্ড হাফে জেসিনকেও সময় দেওয়া হয়েছে। প্রভাত লাকড়া তিনি কিন্তু ডিফেন্সে খেলেছেন সেকেন্ড হাফে, সেটা কিন্তু তার একটা ভালো আউটিং হয়েছে। প্রভাত লাকড়া কিন্তু খারাপ খেলেনি আজকে, যথেষ্ট ভালো খেলেছে সেকেন্ড হাফে যতক্ষণই তিনি ডিফেন্স করছিলেন। এবং কোথাও না কোথাও বোঝা যায় যে প্রভাত লাকড়া তার যে মেইন পজিশনটা সেটা কিন্তু ডিফেন্সই, সেন্টার ব্যাক হিসেবে তিনি ভালো খেলেন। এটা তিনি আগেও অনেক বলেছেন যে পজিশন হিসেবে সেন্টার ব্যাকে কিন্তু তিনি বেশি কমফোর্টেবল সাইড ব্যাক হিসেবে। বাট আজকে যে কথাটা জিকসন সিং এর যদি কথাটা বলি, তাহলে পুরোটা ম্যাচ কিন্তু তিনি সেই সিডিএম রোলে বা মিডফিল্ড রোলে খেলেছেন এবং যথেষ্ট ভরসা কিন্তু দিয়েছে। এইটা একটা পজিটিভ দিক কিন্তু অবশ্যই হবে ইস্ট বেঙ্গলের জন্য, কারণ আমরা টাইটেলেও লিখেছি যে চোটে জর্জরিত বা একটুখানি ডামাডোল ইস্ট বেঙ্গলের কিন্তু কিছু টেক অ্যাওয়েজ অবশ্যই আছে এই আজকের এই প্র্যাকটিস ম্যাচটা থেকে। সেটা কিন্তু অবশ্যই জিকসেন সিনের একটা ভালো পারফরমেন্স। এবং পাশাপাশি আরেকজন কিন্তু দারুণ খেলেছেন, আজকে পুরো 90 মিনিটই খেলেছেন, সেটা হচ্ছে জয় গুপ্তা। ডিফেন্সে বল ক্লিয়ার করার থেকে হোক কিংবা গোল করার থেকে হোক, তিনি কিন্তু আজকে গোলও করেছেন। সেকেন্ড হাফ দিয়ে যে গোলটা ইস্টবেঙ্গল করেছে সেটা কিন্তু জয় গুপ্তারই হেড থেকে এসছে, মিগেল ফেরার কর্নার ছিল। এবং তারপরে যখন সব বিদেশি চলে উঠে যায় ইস্টবেঙ্গলে, তখন কিন্তু স্মৃতি রেখান একটা গোল শোধ দেয়। সেটাও কিন্তু স্মৃতি রেখানের একজন প্লেয়ার নাম্বার 25 যে জার্সি, আমার নামটা এক্স্যাক্টলি ঠিক মনে পড়ছে না, আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পারবেন। তিনি কিন্তু গোল দেন এবং সেখানেই স্মৃতি রেখান 2-1 গোলে কিন্তু ব্যবধানটা কিছুটা হলেও কমায়। বাট সেটা এনাফ ছিল না। ইস্ট বেঙ্গলে কিন্তু এই অল ইন্ডিয়ান স্কোয়াড বলতে পারেন যে থার্ড টিম মোটামুটি, তাদের সাথে কিন্তু একদম লাস্ট যে 35 মিনিট 30 মিনিট সেটা ইস্ট বেঙ্গল খেলেছে এবং সেখানে কিন্তু যথেষ্ট ভালোই খেলেছে বলতে হবে। তো পজিটিভ অবভিয়াসলি আছে, বেশ কিছু প্লেয়ার আছে স্টেপ আপ করেছে, জিকসন সিং হোক, প্রভাত লাকড়া হোক, জয় গুপ্তা হোক, তারা কিন্তু খারাপ খেলেনি। আজকে এডমন্ডকেও কিন্তু বেশ চনমনে লাগছিল, তো সেটা অবশ্যই একটা পজিটিভ হবে ইস্ট বেঙ্গলের জন্য। তো মোটামুটি আজকে কিন্তু প্র্যাকটিসটা এতটাই বলতে পারেন। মোটামুটি আজকে অনেকেই কিন্তু চান্স পেয়েছে ইস্টবেঙ্গলে, মোটামুটি 16 থেকে 17 জন ফুটবলার খেলেছে। ইনফ্যাক্ট যদি শেষে একটা কথা বলি, সৌভিক চক্রবর্তী তিনিও কিন্তু আজকে যথেষ্ট ভালো মুডে ছিলেন এবং ভালো খেলছিলেন, জন্মনয় ফুটবল খেলছিলেন তিনি। ছোট ছোট জায়গাতে পাস দেওয়া হোক, থ্রু বল দেওয়া হোক, লং বল দেওয়া হোক, তিনি কিন্তু ভালো খেলছিলেন। এবং এই যে দুটো অপশন সৌভিক চক্রবর্তী এবং জিকসেন সিং, যেহেতু মিডফিল্ডে আপনারা বলতে পারেন যে আইএসএল 4টে ফরেনারই খেলানো যায় এবং একটা ফরেনার যদি স্ট্রাইকার খেলে, বিদেশি স্ট্রাইকার, সেখানে একটা ফরেনার মিডফিল্ডার কম হয়ে যায়, সেখানে কিন্তু সৌভিক চক্রবর্তী এবং জিকসেন সিং ভরসা যোগাচ্ছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে ইস্ট বেঙ্গলের জন্য। যদিও চোটের জন্য বাইরে থাকবেন মাহেশ নওরেম সিং, সেটা অবশ্যই একটা ড্রব্যাক। বাট ইস্ট বেঙ্গলের এই স্কোয়াডটা কিন্তু খারাপ লাগছে না যতটা বলা যায়। আপনারা দেখেছেন মোহনবাগান প্র্যাকটিসে, সেখানে কিন্তু মোহনবাগান প্র্যাকটিস ম্যাচের পর প্র্যাকটিস ম্যাচ খেলে যাচ্ছে যুব ভারতীতে, কিন্তু সবার আড়ালে কিন্তু এখানে এনসিইতে ইস্টবেঙ্গল মোটামুটি বলা যায় একটা স্ট্যান্ডার্ড টিমের এগেনস্টে কিন্তু ভালো গেম টাইম নিচ্ছে এবং প্র্যাকটিস ম্যাচ খেলছে। ফিজিক্যালিটির দিক থেকেও এই টিমরা কিন্তু অনেকটাই বেটার কম্পেয়ার টু একাডেমি টিমস। তো সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিটি প্র্যাকটিস টাইম অবশ্যই পাচ্ছে এবং দেখা যাক এই যে টাইমটা তারা পাচ্ছে সেটা তারা কাজে লাগাতে পারে কিনা আইএসএল এ। এবং কারণ ইস্টবেঙ্গল যেহেতু কিশোর ভারতীতে মোস্ট অফ দ্য ম্যাচেস খেলার কথা, তাদের এখনো কনফার্ম যদিও হয়নি, বাট মোস্ট অফ দ্য ম্যাচেস কিন্তু কিশোর ভারতীতে খেলার কথা ইস্টবেঙ্গলে। তাই জন্য কিন্তু যে এনসিটি ছোট মাঠটা আছে সেটা অনেকটা কিশোর ভারতীর মতো ফিল দিতে পারে যে ছোট মাঠে ইস্টবেঙ্গল কেমন খেলতে পারে। স্টার্ট যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু আরো 2-3টে প্র্যাকটিস ম্যাচের পর কিন্তু বোঝা যাবে যে ইস্টবেঙ্গলের দলটা কোথায় দাঁড়িয়ে এবং ফার্স্ট ম্যাচ ইস্টবেঙ্গল কিরকম খেলতে পারে। তো আজকে নিউটাউনের এনসি গ্রাউন্ড থেকে এতটাই, প্র্যাকটিস ম্যাচ নিয়ে যাবতীয় আপডেট যা দেওয়ার আপনাদেরকে দিলাম। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের কি মনে হয় ইস্টবেঙ্গলের টিমটা কত দূর যেতে পারে এইবারের আইএসএল এ। অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য এতটাই, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।